কলকাতায় অবস্থিত প্রবাসী সরকার এবং মুক্তিযুদ্ধ। মুজিবনগর সরকারের পীঠস্থান। লোকাকীর্ণ ছোট্ট একটা জায়গা, প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষা করা ছিল অসম্ভব। বালিগঞ্জের বাড়িটা নেহায়তি ছোট, সবসময় অসংখ্য লোকজন ভিড় করে থাকে। নিরাপত্তা রক্ষা করা দুষ্কর, কথাটা অতি সত্য। সার্বক্ষণিক অগণিত লোক মাছির মতো ভন ভন করে ঘুরে বেড়াচ্ছে। এক কামরা ছেড়ে অন্য কামরায় কেউ বা এমপি, কেউ বা জাজরেল আমলা, কেউ বা নেতাদের বিশেষ পরিচিত এবং আস্থাভাজন চামচা। এছাড়াও রয়েছে অসংখ্য নেতা পাতি নেতার ভিড়। গায়ে মানে না সকলেই আপনি মোড়ল, যার যার হাতে প্রত্যেকেই 3.5 হাত। গেটে প্রহরীরা কিছু জিজ্ঞাসা করলে লঙ্কাকাণ্ড বেঁধে যায়। সবাই যারা আসছেন তাদের ভাবসাব হচ্ছে আমরা কি হনুরে। সবার পরিধানে নতুন নতুন কাপড় চোপড়, হাল ফ্যাশনের অন্ত নেই। দিব্যি হেলে দুলে ঘুরে বেড়াচ্ছেন। দেখা হলে দাঁত বের করে নিজের পরিচয় দিয়ে খাজুরে আলাপ জমিয়ে তুলতে চেষ্টা করছেন। ঢালাভাবে ভাত, গোশত আর ডাল রান্না হচ্ছে কিচেনে। যে আসছেন সেই খাচ্ছেন নির্দ্বিধায়, কেউ কাউকে কিছুই বলছেন না। ভুরিভোজনের পর বিভিন্ন ঘরে চেয়ারের উপর বসার বেঞ্চে, এমনকি টেবিলের উপরও শটান হয়ে শুয়ে পড়ে দিব্যি নিদ্রা কিংবা রাত্রিযাপনের ব্যবস্থা করে নিতে এতটুকু দ্বিধাবোধ করছেন না এই সমস্ত ভিআইপি ব্যক্তিদের দল। প্রত্যেকের হাতে একটা নতুন ব্রিফকেস কিংবা ছোট অ্যাটাচি, কোনো কোনো নেতার কাঁধে ঝোলানো ব্যাগ। তারা যা কিছুই করছেন এই সমস্ত জিনিসগুলো থাকছে তাদের সাথে সাথে। এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবার সময় সেগুলো সাথে নেওয়া হচ্ছে, পাছে হারিয়ে যায়। ব্যাপার কি? এই সমস্ত ব্রিফকেস, অ্যাটাচি এবং ঝোলায় কি এমন দুর্লভ জিনিস রয়েছে ভেবেই পাচ্ছিলাম না। রহস্যটা মতি উদ্ঘাটন করলো কিছুদিন পর। ও জানালো, স্যার, সমস্ত ডিস্ট্রিক্ট ও সাব ডিভিশন থেকে মুক্তি ফৌজের সাথে বর্ডার ক্রস করে আসার সময় ব্যাংক, ট্রেজারিগুলো সব উজাড় করে নিয়ে এসেছেন স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। যার ভাগ্যে যতটুকু পড়েছে সেগুলো রাখা আছে এই সমস্ত ব্রিফকেসে, অ্যাটাচিতে এবং ছোলায়। তাই এগুলোকে এভাবে হেফাজত করা হচ্ছে। আমি বললাম, বলো কি? মতি বলল, বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখেন। একদিন কোনো এক অজানা কারণে মহারথী তার মাথার নিচে ব্রিফকেসটা রেখে খাবার পর সুখ নিদ্রা দিচ্ছিলেন। ঘুমের ঘরে ব্রিফকেসটা মাথার নিচ থেকে সরে গিয়েছিল। আশেপাশে কাউকে না দেখে মতি সেটা চট করে তুলে নিয়ে খুলে ফেলল। ভদ্রলোকের ব্রিফকেসে তালা ছিল না। খুলতেই মতি এবং আমার চোখ চড়ক কাজ। একই থরে থরে সাজানো পাকিস্তানি 500 টাকার নোটের বান্ডিলে ব্রিফকেসটা বোঝাই। ব্রিফকেসটা নিয়ে আমরা চুপিসারে কেটে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ভদ্রলোক তার ব্রিফকেসের হদিস না পেয়ে সারা বাড়ি মাথায় তুলে হাই হাই করতে লাগলেন। আরদালিকে পাঠিয়ে ভদ্রলোককে ডেকে পাঠালাম। তিনি এলেন। জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, এত হইচই করছেন কেন? তিনি কাঁদো কাঁদো হয়ে বললেন, আমার ব্রিফকেস চুরি হয়ে গেছে। আমি বললাম, কী ছিল তাতে? সে বলল, আমার কিছু কাপড় এবং প্রয়োজনীয় জরুরি কিছু কাগজপত্র ছিল। টাকা সম্পর্কে সবটাই গোপন করলেন ভদ্রলোক। ইতিমধ্যে নূর উঠে গিয়ে পাশের ঘরে কর্নেল ওসমানীকে সব কিছু খুলে বলেছে। সব শুনে কর্নেল ওসমানী আমরা যে ঘরে বসা ছিলাম সেখানে আসেন। সেখানে ভদ্রলোককে অনেকভাবে জেরা করেন। ভদ্রলোক টাকার কথা সম্পূর্ণ চেপে গিয়ে ঝোলাতে শুধু কিছু কাপড় এবং জরুরি কাগজপত্র ছিল সে কথাই কর্নেল ওসমানীকে জানান। সব শুনে কর্নেল ওসমানী নূরকে আদেশ করেন ব্রিফকেসটি ভদ্রলোককে ফিরিয়ে দিতে। ইতিমধ্যে ব্রিফকেস থেকে প্রায় 12 লাখ টাকা আলাদা করে রেখে দেওয়া হয়েছিল। কাপড় চোপড় এবং কিছু কাগজপত্র সহ ব্রিফকেসটি ভদ্রলোককে ফিরিয়ে দেওয়া হয়। তিনি তাড়াতাড়ি ব্রিফকেস খুলে দেখেন টাকা ছাড়া অন্য সব কিছুই ঠিক আছে। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু অবস্থা বেগতিক বুঝে ব্রিফকেস বন্ধ করে নিয়ে আমাদের ধন্যবাদ জানিয়ে সুরসুর করে ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর সেই ভদ্রলোককে আর কখনো দেখিনি পুরো 9 মাস সংগ্রামকালে। উদ্ধারকৃত টাকাটা প্রধানমন্ত্রীর তহবিলে জমা করে দেওয়া হয়। এই ঘটনার অবতারণা এখানে এই জন্য করলাম, তখন তথাকথিত মুজিবনগর সরকারের কার্যালয় দেখে বোঝা কত কষ্ট যে একটা জাতীয় মুক্তি সংগ্রাম চলছে বাংলাদেশে, আর সেই সংগ্রাম পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন প্রবাসী বালিগঞ্জস্থ লোকজন। যে সমস্ত লোকজন তখন অকারণে বালিগঞ্জের বাড়িতে ভিড় করে সর্বদা ঘুরঘুর করতেন, তাদের হাবভাব দেখে মনে হতো সবাই যেন বরযাত্রী হয়ে এসেছেন কোনো দূরদেশ থেকে। কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, নির্বিঘ্নে হেসে খেলে সময় কাটিয়ে আনন্দেই আবার ফিরে যাবেন তারা। স্বয়ং কর্নেল ওসমানী আমাকে নিয়ে গিয়েছিলেন 8 নং এবং 9 নং সেক্টরের অধিনায়কদের সাথে পরিচয় করিয়ে দিতে। থিয়েটার রোড থেকে কর্নেল ওসমানী একদিন আমাকে নিয়ে চললেন 8 নং সেক্টর হেডকোয়ার্টার্স বনগায়, সাথে নূর। শহর থেকে প্রায় 90-95 মাইল দূরে যশোর বর্ডারের গা ঘেঁষে বনগা। ওখানে পৌঁছে কর্নেল ওসমানী আমাকে পরিচয় করিয়ে দিলেন 8 নং সেক্টর কমান্ডার মেজর ওসমান এবং 9 নং সেক্টর কমান্ডার ক্যাপ্টেন জলিলের সাথে। তাদের বিস্তারিত ব্রিফিং দিলেন তিনি। সেখানে পরিচয় হলো বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন হাফিজ, লেফটেন্যান্ট হালিম, ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন সালাউদ্দিন, পুলিশের এসডিপিও মাহবুব, সিএসপি কামাল সিদ্দিকী এবং তৌফিক এলাহি চৌধুরী ও লেফটেন্যান্ট মাহবুবের সাথে। ওরা সবাই আমাকে সাদর অভিনন্দন জানালেন। দুপুরের খাওয়ার পর কর্নেল ওসমানী নূরকে নিয়ে ফিরে গেলেন।
যাবার আগে জানিয়ে গেলেন শীঘ্রই তিনি সেক্টর কমান্ডারদের একটি গুরুত্বপূর্ণ কনফারেন্স ডাকবেন কলকাতায়। সেই কনফারেন্সে মুক্তিযুদ্ধের বর্তমান স্তর এবং ভবিষ্যৎ রণকৌশল ও প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করা হয়। থিয়েটার রোড ছেড়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে পৌঁছে ভীষণ ভালো লাগছিল। মতিও আমি চলে আসার পরপরই উত্তর পশ্চিম সীমান্তের সেক্টরগুলোর দায়িত্ব নিয়ে চলে যায়। শুরু হলো নতুন কর্মজীবন। খুলনা, যশোরের ছিন্নমূল ও বিক্ষিপ্ত অনেক ইপিআর, কিছু সংখ্যক নিয়মিত বাহিনীর সৈন্য, পুলিশ, আনসার, মুজাহিদদের নিয়ে মেজর ওসমানের নেতৃত্বে শুরু হয় প্রতিরোধ সংগ্রাম। তার সাথে যোগ দেয় স্থানীয় ছাত্র জনতা। নড়াইলের তরুণ এসডিও জনাব কামাল সিদ্দিকী, মেহেরপুরের এসডিও তৌফিক এলাহী চৌধুরী এবং মাগুরার এসডিও ওয়ালিউর রহমানও প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। মেজর ওসমান তার অধীনস্থ সমস্ত নিয়মিত এবং অনিয়মিত বাহিনীর সদস্যদের 7টি কোম্পানিতে বিভক্ত করে সীমান্তবর্তী এলাকায় তাদের নিয়োগ করেন। প্রথম কোম্পানি উত্তর মহেশকুণ্ড বিওপি এলাকায় লেফটেন্যান্ট জাহাঙ্গীরের অধীনে, দ্বিতীয় কোম্পানি তার দক্ষিণে ইসাখালী বিওপি এলাকায়, কোম্পানি কমান্ডার ছিলেন ক্যাপ্টেন আজম চৌধুরী। তৃতীয় কোম্পানি আরও দক্ষিণে জীবননগর বিওপি এলাকায়, নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান। চতুর্থ কোম্পানি কাশিমপুর, মুকুন্দপুর, বয়রা এলাকায় ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদার অধীনে। পঞ্চম কোম্পানি বেনামুল কাস্টমস চেকপোস্ট এলাকায় লেফটেন্যান্ট আব্দুল হালিমের অধীনে। এই কোম্পানি পরবর্তী পর্যায়ে ক্যাপ্টেন তৌফিক এলাহী চৌধুরী সিএসপির অধীনে দেওয়া হয়। ষষ্ঠ কোম্পানি আরও দক্ষিণে বক্সা, কাকডাঙ্গা, বেনাপোল থানার এলাকায় ক্যাপ্টেন শফিউল্লার অধীনে। সপ্তম কোম্পানি ভোমরা এলাকায় গোসভাঙ্গায় ক্যাপ্টেন সালাউদ্দিনের অধীনে। মে মাসের শেষে ক্যাপ্টেন সালাউদ্দিনকে হেডকোয়ার্টার্সে গোয়েন্দা বিভাগের দায়িত্ব নেওয়ার জন্য চলে যেতে হয় মুজিবনগর তথা 8 নং থিয়েটার রোডে। তখন ওই সেক্টরের দায়িত্ব দেওয়া হয় পুলিশের এসডিপিও মাহবুব উদ্দিনকে। মে মাসের প্রথম সপ্তাহে প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিন এমপি, ক্যাপ্টেন ওয়াহাব এবং লেফটেন্যান্ট এনামুল হক 8 নং সেক্টরে যোগদান করেন। ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিনকে সেক্টর হেডকোয়ার্টার্সে স্টাফ অফিসার হিসেবে নিয়োজিত করা হয়। যশোর ক্যান্টনমেন্ট থেকে পাক বাহিনীর বুজ্জ ভেদ করে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ করতে করতে বর্ডার পেরিয়ে 8 নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেন 1st বেঙ্গল রেজিমেন্টের অকুতভয় সেনারা। বেনাপোল বর্ডার পর্যন্ত মাত্র 188 জন সৈনিককে জীবিত অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন হাফিজ। পুরো রেজিমেন্টের বাকি সবাই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। বেনাপোল পৌঁছে সেক্টর হেডকোয়ার্টার্সের কাছেই সে তার ক্যাম্প প্রতিষ্ঠা করে। বনগাঁ বিওপির বিপরীতে মুক্ত এলাকায় বাংলাদেশের পতাকা সমুন্নত রাখার পবিত্র দায়িত্ব যথাযথ বীরত্ব এবং সাহসিকতার সাথে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে 1st ইস্ট বেঙ্গলের বীর জওয়ানরা শেষ দিন পর্যন্ত পালন করেছিল। ক্যাপ্টেন হাফিজ আমার বিশেষ বন্ধু বিধায় ওর সাথেই আমার থাকার বন্দোবস্ত করি। বরিশাল এবং খুলনায় একইভাবে 25শে মার্চ রাতের পর থেকে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার দায়িত্ব নেন ক্যাপ্টেন জলিল। তিনি ছিলেন আর্মড কোরের একজন সৈনিক এবং পরে মেধাবলে অফিসার হয়েছিলেন। পুলিশ বাহিনীর অস্ত্রাগার লুণ্ঠন করে তিনিই শুরু করেছিলেন প্রতিরোধ সংগ্রাম। তার সাথে যোগ দেন লেফটেন্যান্ট মেহেদি, লেফটেন্যান্ট জিয়া এবং লেফটেন্যান্ট নাসের। এছাড়াও তার সাথে যোগ দিয়েছিলেন ক্যাপ্টেন হুদা, ক্যাপ্টেন শাহজাহান ওমর এবং লেফটেন্যান্ট খুরশিদ। লেফটেন্যান্ট খুরশিদ তথাকথিত আগরতলা মামলার একজন আসামিও ছিলেন। এরপর MA বেগ নামে একজন যুবক এসে 9ম সেক্টরে যোগ দেয়। তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন দক্ষ প্যারাশুট জাম্পার এবং ফ্রগম্যান হিসেবে ট্রেনিংপ্রাপ্ত সৈনিক বিধায় পরে তাকে নৌবাহিনীতে শিপম্যান হিসেবে নিয়োগ করা হয়েছিল। 9 নং সেক্টরে গঠন করা হয় খুলনার কিছু অংশ, ফরিদপুরের কিছু অংশ এবং পুরো বরিশাল এবং পটুয়াখালী জেলা নিয়ে। সেক্টর কমান্ডার নিযুক্ত হন ক্যাপ্টেন জলিল। স্বাধীনতা সংগ্রামের প্রথমার্ধে বরিশাল পটুয়াখালীতে ক্যাপ্টেন মেহেদি, খুলনার সুন্দরবন এলাকায় লেফটেন্যান্ট জিয়া এবং সীমান্তবর্তী এলাকায় ক্যাপ্টেন হুদা যুদ্ধ পরিচালনা করেছিলেন। জুলাই মাসে 9 নং সেক্টরকে পুনর্গঠিত করা হয়। বরিশাল জেলার দায়িত্ব দেওয়া হয় পাকিস্তান থেকে পালিয়ে আসা ক্যাপ্টেন শাহজাহান ওমরকে। পটুয়াখালীর দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন মেহেদিকে। সুন্দরবন ও খুলনার দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট জিয়াকে। পিরোজপুর বাগেরহাট এলাকা দেওয়া হয় সুবেদার তাজুল ইসলামকে। ক্যাপ্টেন হুদাকে দেওয়া হয় সীমান্তবর্তী এলাকা। সেক্টর হেডকোয়ার্টার্স প্রথম স্থাপন করা হয় হাসনাবাদে, পরে সরিয়ে নেওয়া হয় টাকিতে। সেক্টর হেডকোয়ার্টার্স থাকতেন ক্যাপ্টেন জলিল। অ্যাডজুটেন্ট এর দায়িত্বে নিয়োজিত ছিলেন ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ও মফিজ। এদের সাথে স্টাফ অফিসার হিসেবে ছিলেন ক্যাপ্টেন আরিফিন। সেক্টরের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র ছিল তকিপুর। ইনচার্জ ছিলেন সুবেদার গোলাম আজম। 9 নং সেক্টরের নৌবাহিনীর দায়িত্বে ছিলেন চিফ পেটি অফিসার MU আলম। সুন্দরবনে লেফটেন্যান্ট জিয়ার অধীনে ছিলেন ফুল মিয়া ও মধু। প্রথম পর্যায়ে টাকি, হাসানাবাদ, হিঙ্গলগঞ্জ এবং শমশেরনগরে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হলো। এরপর হিঙ্গলগঞ্জের ক্যাম্প উকসা পর্যন্ত বিস্তৃত করা হয়। এরপর বরিশাল, খুলনা অঞ্চলে ক্রমে যুদ্ধ ছড়িয়ে পড়েছিল। সীমিত গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র নিয়ে মোকাবেলা করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে যাচ্ছিল ক্যাপ্টেন জলিল এবং অন্যান্য অধিনায়করা।
প্রচুর অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদের প্রয়োজনীয়তা দেখা দেয়। এপ্রিলের শেষ সপ্তাহে ক্যাপ্টেন জলিল কোনো সোর্সের মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় বিএসএফের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। তাদের মাধ্যমে তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স তাকে কিছু হাতিয়ার এবং গোলাবারুদ দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো বরিশাল নিয়ে যাবার পথে পথিমধ্যে খান সেনাদের এক আচমকা অ্যাম্বুশ আক্রান্ত হয়ে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরে আসেন। প্রবাসী সরকার এবং কর্নেল ওসমানী তার এই ধরনের উদ্যোগে ক্ষেপে ওঠেন। বিশেষ করে কর্নেল ওসমানী তার প্রতি ভীষণভাবে রাগান্বিত হন এবং তাকে সেক্টর কমান্ডারের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেন। কিন্তু অন্যান্য কমান্ডাররা এবং আমি ও নূর কোনো রকমে কর্নেল ওসমানীকে বোঝাতে সক্ষম হই যুদ্ধের সেই প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেন জলিলের মতো একজন বীর এবং জনপ্রিয় কমান্ডারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ঠিক হবে না। এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে হতাশা সৃষ্টি হবে। আমাদের সবার আকুতি এবং অনুরোধে কর্নেল ওসমানী তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, কিন্তু ক্যাপ্টেন জলিলকে ওই ধরনের উদ্যোগ এবং গাফিলতির জন্য হুঁশিয়ার করে তাকে শাসিয়েছিলেন কড়াভাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রবাসী বাংলাদেশের অস্থায়ী সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষের একাংশ ওই সিদ্ধান্ত পরিবর্তনে নাখোশ হয়েছিলেন। আমি সালাম জানাই ওই সমস্ত যুবকদের চেতনা এবং দেশপ্রেমকে, যারা মুক্তিযোদ্ধা হিসেবে জাতির মেরুদণ্ড হয়ে উঠেছিলেন। ইতিমধ্যে ঝড়ের বেগে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। কৃষ্ণনগর থেকে তকিপুর সমস্ত সেক্টর আমি ঝটিকা সফর করে বেড়াচ্ছি। আমার মূল দায়িত্ব যুব শিবির এবং শরণার্থী শিবির থেকে গেরিলাদের রিক্রুট করে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সাথে সাথে সেক্টর ট্রুপসদের প্রশিক্ষণ এবং অপারেশন সাবসেক্টর কমান্ডারদের সাহায্য করা। এরই ফাঁকে প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টকে পুনর্গঠিত করার কাজেও ক্যাপ্টেন হাফিজকে সাহায্য করছিলাম যতটুকু সম্ভব। রাত দিন পরিশ্রম করে জুন মাসের মধ্যে প্রায় 1010 গেরিলা রিক্রুট করে ফেলেছিলাম। তাদেরকে 200 থেকে 500-এর একটি ব্যাচ বিহারের চাকুলিয়া ট্রেনিং ক্যাম্পে 4 থেকে 6 সপ্তাহের জন্য ট্রেনিংয়ে পাঠানো হচ্ছিল। একই সাথে যুব শিবির এবং সাব সেক্টরগুলোতেও আমরা কয়েকটি ট্রেনিং ক্যাম্প প্রতিষ্ঠিত করেছিলাম। সেক্টরের নিয়মিত বাহিনীর অভিজ্ঞ সৈনিকরা গেরিলাদের হালকা অস্ত্র, গ্রেনেড, ডেমোলিশন, রেইড, অ্যাম্বুশ, আনআর্মড কমব্যাট, ম্যাপ রিডিং, আরবান এবং জঙ্গল ওয়ারফেয়ার, অবস্ট্যাকলস প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছিলেন। লাইভ ফায়ারিংয়ের বন্দোবস্ত করা হয়েছিল টেম্পোরারি রেঞ্জ তৈরি করে। একই সাথে চলছিল মোটিভেশন ক্লাস। এখানে রিক্রুটিংয়ের কাজে নিয়োজিত থাকাকালে একটি অভিজ্ঞতার কথা উল্লেখ না করে পারছি না। যুদ্ধকালে প্রায় 1 লাখের মতো মুক্তিযোদ্ধা ট্রেনিং নেয়, কিন্তু এর মধ্যে শতকরা 1 ভাগ শরণার্থী শিবিরের লোক ছিলেন না। শরণার্থী শিবিরের আশ্রয় গ্রহণকারী বেশিরভাগ লোকই ছিলেন হিন্দু। তাদের মধ্যে খুব কম লোকের মাঝেই ট্রেনিং গ্রহণ করে শত্রু মোকাবেলা করার জন্য যুদ্ধে যাহার আগ্রহ দেখা যেত। বাংলাদেশ থেকে পালিয়ে শরণার্থী শিবিরে যারা আশ্রয় নিয়েছিল তারা পরিবারের সব সদস্য নিয়ে সেখানে থাকত। জীবন বাঁচানোর জন্য দুবেলা দুমুঠো আহারের নিশ্চয়তাও শিবিরে তাদের ছিল। বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তা করার মতো তাদের খুব বেশি কেউই ছিল না। শিবিরে তাদের জীবনের নিরাপত্তাও ছিল। তাদেরকে নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা কারা করছে, কিভাবে করছে, এই নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথাই ছিল না। মনে মনে হয়তোবা তারা চাইতো কষ্টের কাজটুকু অন্য করুক, তারা একদিন ধীরে সুস্থে ফিরতে পারলেই হয়। শরণার্থী শিবিরের বাসিন্দাদের মধ্যে অনেকেই আবার পশ্চিমবঙ্গে আত্মীয় স্বজন বিভিন্ন শহর গ্রামে পার্টিশনের সময় এসে স্থায়ী বসতি স্থাপন করেছিল। মুক্তিযুদ্ধে যোগ দেবার চাপ এড়াতে বয়স্করা যুবকদের বর্ডার থেকে দূরে তাদের আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দিত। ওরা সেখানে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন পেশা গ্রহণ করে জীবন চালাত। শরণার্থীদের মধ্যে এবং নিছক প্রাণের ভয়ে যারা দেশ ত্যাগ করেছিল তাদের মধ্যে সুবিধাবাদী মনোবৃত্তি লক্ষ্য করা গেছে। যুদ্ধে তাদের বিশেষ কোনো অবদান ছিল না, কিছু থাকলেও তা ছিল পরিস্থিতি সাপেক্ষে স্বেচ্ছা প্রণোদিত হয়ে নয়। অনেক ক্ষেত্রে শরণার্থী শিবিরগুলোতে খুঁজেও সমর্থ লোক পেতাম না, পাওয়া যেত শুধু বুড়ো, শিশু এবং মহিলাদের। এরই বিপরীত অবস্থা ছিল যুব শিবিরগুলোতে। হাজার হাজার তরুণ, যুবক, ছাত্রছাত্রী, সমাজের অন্যান্য পেশাজীবী সমর্থ ছেলেদের ভিড়ে প্রতিটি যুব শিবিরে ভরে থাকত সবসময়। বাসস্থানের সংকুলনের অভাবে অনেককে ফিরিয়েও দেওয়া হতো বাধ্য হয়ে। তারা তাদের আত্মীয় পরিজন বাংলাদেশে ফেলে রেখে ছুটে আসত সমস্ত ঝুঁকি নিয়ে শুধুমাত্র মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ট্রেনিং গ্রহণ করে হাতিয়ার নিয়ে বাংলাদেশে ফিরে গিয়ে খান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারা অতি কষ্টকর পরিবেশে যুব শিবিরে দিনের পর দিন আধ পেটা খেয়ে অনেক ক্ষেত্রে অভুক্ত থেকে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করত কবে তাদের রিক্রুট করে ট্রেনিংয়ে পাঠানো হবে। শত কষ্টে এবং তাদের মনোবল ভেঙে পড়তে দেখিনি। প্রত্যেকের মধ্যে দেখেছি প্রতিশোধের স্পৃহা এবং দেশকে স্বাধীন করার অঙ্গীকার। আজ একটি কথা স্পষ্ট করে স্বীকার করছি, শরণার্থী শিবিরে পালিয়ে আশ্রয় গ্রহণ করে যারা নিরাপদ জীবনযাপন করেছিল তাদের তুলনায় হাজার রকমের ভয়ভীতি, অজানা আশঙ্কা এবং সমূহ বিপদের মোকাবেলা করে সংখ্যাগরিষ্ঠ বাঙালি যারাই দেশ থেকে গিয়েছিল, স্বাধীনতার জন্য তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদানের মূল্য কোনো অংশেই কম নয়। তাদের অনেককেই দিতে হয়েছে চরম আহুতি।
তাদের আত্মত্যাগের স্পৃহা, আবেগ এবং দেশকে শত্রুমুক্ত করার প্রত্যয় ছিল জাতির গর্বের বিষয়। তাদের ওই ধরনের চারিত্রিক মনোবল দেখে আমার আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতা কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্রই দাবিয়ে রাখতে পারবে না। দেশ একদিন স্বাধীন হবেই। আল্লাহ কখনোই তাদের এই ধরনের নিঃস্বার্থ ত্যাগ ব্যর্থ হতে দেবেন না। জনগণ, বিশেষ করে তরুণ সমাজের এমন স্বেচ্ছায় প্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় মুক্তি সংগ্রামে যোগদানের নজির বিশ্বে খুব কম জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেই খুঁজে পাওয়া যায়। গণচীন, সোভিয়েত ইউনিয়ন, ইন্দো চায়না, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, পূর্ব ইউরোপের এই ধরনের গর্বের দাবি করতে পারে না। এই সমস্ত দেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে বৃহত্তর কোনো সংঘর্ষের সুযোগ কিংবা যুদ্ধকালীন এবং এর পরবর্তী অবস্থাতে প্রয়োজনীয় রাজনৈতিক এবং সামরিক প্রস্তুতির পর। এই সত্য খণ্ডাবার কোনো সুযোগ নেই। অন্য কেউ নয়, শুধুমাত্র তারাই ইতিহাস সৃষ্টি করেছে। যদি কোনো গোষ্ঠী, পার্টি এককভাবে নিজেদের স্বাধীনতার চ্যাম্পিয়ন হিসেবে মনে করে, তবে সেটা হবে সত্যের বরখেলাপ এবং এক অমার্জনীয় ধৃষ্টতা। সার্বিকভাবে স্বাধীনতার কৃতিত্ব দেশের জনগণের এবং বিশেষভাবে নিঃস্বার্থ ত্যাগী মুক্তিযোদ্ধাদের। কর্নেল ওসমানী পদত্যাগ করলেন। এই গুরুত্বপূর্ণ ঘটনা ঠিক অধিনায়কদের মহাসম্মেলনের প্রাক্কালে। ভারতীয় গোয়েন্দা বাহিনীর সহায়তায় ক্যাপ্টেন জলিলের ফোর্ট উইলিয়াম পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার্সের কর্মকর্তাদের সাথে গোপন যোগাযোগ থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠল। ভারতীয় সরকার শুধুমাত্র প্রবাসী সরকার এবং মুক্তিবাহিনী সদর দপ্তরের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক ধারাকে নিয়ন্ত্রণ করছিল তা নয়, তারা ক্ষমতাধর কমান্ডারদের সাথেও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিল। অত্যন্ত চতুরতার সাথে তারা তাজউদ্দিনের প্রবাসী সরকারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে তাকেও দুর্বল করে চাপের মুখে রাখছিল, যাতে তিনি তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বাধ্য হন। অপরদিকে মুজিবনগর সরকার এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জনাব ওসমানীর মধ্যেও দ্বন্দ্ব সৃষ্টি করে কর্নেল ওসমানীর ক্ষমতা সীমিত করে রাখা হচ্ছিল। একইভাবে কর্নেল ওসমানীকে সাইড ট্র্যাক করে প্রবাসী সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষের এই ধরনের কার্যকলাপে কর্নেল ওসমানী অতি যুক্তিসঙ্গত কারণেই ভীষণভাবে অপমানিত বোধ করছিলেন। তার বক্তব্য ছিল পরিষ্কার। ভারত বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের বক্তব্য অনুযায়ী মানবিক কারণে সাহায্য দিতে সম্মত হয়েছে, সেটার জন্য বাঙালি জাতি কৃতজ্ঞ। কিন্তু স্বাধীনতা সংগ্রামটা পূর্ব বাংলার ৮ কোটি বাঙালির নিজস্ব সংগ্রাম। এই সংগ্রাম তাদের সংগঠিত করতে হবে। যে কোনো ত্যাগের বিনিময়ে তাদেরকেই অর্জন করতে হবে জাতীয় স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব, এবং সব দায়িত্ব থাকতে হবে মুক্তিফৌজ কমান্ড এবং প্রবাসী বাংলাদেশ সরকারের অধীন। জনাব ওসমানীর নীতির এই প্রশ্নে কখনোই আপোষ করেননি। এই বিষয় নিয়ে তৎকালীন প্রবাসী সরকারের নেতৃত্বের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হয়েছে তার, কিন্তু তার এই নীতির প্রতি সমর্থন দেননি আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব এবং গণপরিষদ সদস্যরা। ইতিমধ্যে ৮ই জুলাই কলকাতায় সেক্টর কমান্ডারদের সম্মেলন ডাকা হয় কর্নেল ওসমানীর নির্দেশে। কিন্তু সম্মেলনের কয়েকদিন আগে হঠাৎ করে একদিন ঘটল এক ঘটনা। ক্যাবিনেট মিটিংয়ে কর্নেল ওসমানী প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়ে বললেন, ভারতের গোয়েন্দা এবং সেনাবাহিনী কর্তৃপক্ষ যদি মুক্তিযুদ্ধের ব্যাপারে একতরফা সিদ্ধান্ত নিয়ে তাদের কার্যক্রম চালাতে থাকেন, তবে শুধুমাত্র শিখণ্ডী কমান্ডার ইন চিফ হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নেব। তিনি মিটিংয়ে জনাব তাজউদ্দিনকে প্রশ্ন করেন, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামটা কাদের সংগ্রাম? এটা যদি ভারতের সংগ্রাম হয়ে থাকে, তবে আমরা সবাই কি তাদের হাতে ক্রিয়ানায়ক হয়ে ইসলামাবাদ থেকে দিল্লিতে তথাকথিত স্বাধীন বাংলাদেশের রাজধানী স্থানান্তরের প্রচেষ্টায় লিপ্ত হয়েছি? এই বক্তব্যের পর তিনি একটি পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে সকলকে স্তম্ভিত করে সভাকক্ষ ত্যাগ করেন। কথাটা মুহূর্তের মধ্যে সমস্ত থিয়েটার রোড হেডকোয়ার্টার্সে ছড়িয়ে পড়ল। আমরা ইয়াং অফিসাররা যারা সেখানে উপস্থিত ছিলাম, তাদের মাঝে ভীষণ উত্তেজনা সৃষ্টি হলো। আমাদের হাবভাব দেখে কয়েক মিনিটের মধ্যে থিয়েটার রোড ছেড়ে সংসদ সদস্যদের দল, মন্ত্রীবর্গ সবাই কেটে পড়লেন। আমরা সোজা প্রধানমন্ত্রীকে গিয়ে অনুরোধ করলাম, যে করেই হোক কর্নেল ওসমানীকে আপনাদের আশ্বাস দিতে হবে যাতে তাকে বাইপাস করে ভারতীয়রা কোনো কিছু না করে। আপনি যদি এই আশ্বাস তাকে দিতে পারেন, তবে আমরা তাকে তার পদত্যাগপত্র ফিরিয়ে নিতে অনুরোধ জানাবো এবং যে করেই হোক তাকে রাজি করাবো। এটা যদি আপনি করতে ব্যর্থ হন, তবে 2 দিন পর সেক্টর কমান্ডারদের যে মিটিং এখানে হবে, তার পরিণতি কী হবে সেটা আপনি নিশ্চয়ই ভালোভাবে উপলব্ধি করতে পারছেন। আপনাকে শুধু এতটুকুই বলছি, আমাদের মুক্তিবাহিনীর একজন সৈনিক বেঁচে থাকতে কর্নেল ওসমানীর গায়ে এতটুকু আঁচড় কেউ দিতে পারবে না। আমরা কেউ তার এতটুকু অপমানও বরদাস্ত করব না। তাছাড়া তার বক্তব্যে যুক্তি রয়েছে। আগে আপনি বলেছিলেন বিএলএফ মুজিব বাহিনী গঠনের ব্যাপারে আপনি কিছুই জানতেন না। এই খবর আপনি জানতে পেরে নাকি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার অ্যাডভাইজারদের সাথে প্রতিবিধান করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের সিদ্ধান্ত নেহায়েত অপারগ হয়ে মেনে নিতে বাধ্য হয়েছেন। আপনাদের এই ধরনের অপারগতার সুযোগ তারা তাদের নীল নকশার জাল বিস্তার করে চলছে। তাদের জালে আটকা পড়ে থাকা নির্জীব বাংলাদেশ আমাদের কাম্য নয়। পরনির্ভরশীল পঙ্গু বাংলাদেশকে স্বাধীন করার জন্য হাজার হাজার বাঙালি রক্তের গঙ্গা বইয়ে দিচ্ছে না বাংলাদেশের পথে প্রান্তরে। আমরা তথা
আমরা তথা আপামর জনসাধারণ বাংলাদেশকে স্বাধীন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। পৃথিবীর অন্য জাতি যদি 12 বছর, 15 বছর, 20 বছর রক্তক্ষরণের ত্যাগ স্বীকার করে নিজেদের শক্তির বলে তাদের দেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতার অর্জন করে থাকতে পারেন, তবে আমরাই বা পারব না কেন আমাদের নিজ শক্তিতে স্বাধীনতার সূর্যকে হানাদার বাহিনীর কবল থেকে ছিনিয়ে নিতে? পৃথিবীর অনেক জাতি তাদের মুক্তি সংগ্রামে মিত্র দেশের সহযোগিতা গ্রহণ করেছে সংগ্রামকালে, কিন্তু তাই বলে তারা নিজেদের সত্তাকে বিকিয়ে তো দেয়নি। আপনি প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব হচ্ছে সবকিছু দেখে বুঝে শুনে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দৃঢ়তার সাথে সমস্যার মোকাবেলা করে এগিয়ে যাওয়া। আপনি যদি সততা এবং আন্তরিকতার সাথে এগিয়ে চলেন, তবে আপনি আপনার যাত্রাপথে নিঃসঙ্গ হবেন না। আমরা সবাই থাকবো আপনার সাথে। প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য শুনে বললেন তিনি কিছু একটা করবেন। কর্নেল ওসমানীকে প্যাসিফাই করার দায়িত্ব নিয়ে বেরিয়ে এলাম আমরা। বাইরে এসে শুনলাম গুজব ছড়িয়ে পড়েছে তাজউদ্দিন এবং প্রবাসী সরকারের সাথে কর্নেল ওসমানীর মতানৈক্য ঘটায় তিনি নাকি কমান্ডার ইন চিফ হিসেবে হুকুম দিয়েছেন সমস্ত আওয়ামী লীগ সরকারকে অ্যারেস্ট করতে। প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই নাকি অ্যারেস্ট করে রাখা হয়েছে থিয়েটার রোডে, বাকিরা পালিয়ে প্রাণে বেঁচেছেন। গুজবটা শুনে হাসবো নাকি কাঁদবো ভেবে পেলাম না। ভাবলাম গুজবটা ছড়িয়ে আওয়ামী লীগরা তাদের দুর্বলতাটাকেই প্রকাশ করে দিলেন তাদের অজান্তে। 8ই জুলাই মহাসম্মেলনের দিন ধার্য করা ছিল। অধিনায়কদের অনেকেই কলকাতায় পৌঁছে গেছেন। আমরা তখনও চেষ্টা করছিলাম যাতে কর্নেল ওসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। এদিকে কনফারেন্সের দিন ক্রমশ ঘনিয়ে আসছে। বিভিন্ন সেক্টর কমান্ডাররাও ইতিমধ্যে কলকাতায় এসে উপস্থিত হলেন। কর্নেল ওসমানীকে আমরা একনাগাড়ে বুঝিয়ে চলেছি, অনুরোধ করে চলেছি তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে। ভীষণ একরোখা মানুষ কর্নেল ওসমানী। যারা তার সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়েছেন তারা সবাই সেটা জানেন। অত্যন্ত আত্মসম্মানবোধী এবং অভিমানী তিনি। নীতির প্রশ্নে জীবনে কেউই তাকে আপোষ করাতে সক্ষম হয়নি। নূর এবং আমাকে তিনি ভীষণভাবে স্নেহ করতেন। বকাও খেয়েছি অনেক, কোনো সময় অযৌক্তিকভাবেও বটে, তবে তার জীবনের শেষ দিনটি পর্যন্ত তার যে আন্তরিক ভালোবাসা আমি পেয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেটা এক অমূল্য অনুভূতি। একান্ত নিভৃতে শ্রদ্ধার সাথে তাকে এবং তার স্মৃতিগুলো আমি স্মরণ করে যাব সারা জীবন। চাকরিতে থাকাকালীন এবং চাকরিচ্যুত অবস্থায় আমরা নিজেদের মাঝে অনেক মতামত বিনিময় করেছি নির্দ্বিধায়। এমনকি অনেক ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যা সম্পর্কেও তার পিতৃসুলভ আচরণ এবং উপদেশাবলীর কথা আজও মনে হলে হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। যাক সে কথা, বাইরের ওসমানীর চেয়ে তার অন্তরের কিছুটা জানতে পারার সৌভাগ্য আমার হয়েছিল বলে নিজেকে আমি ধন্য মনে করি। আমাদের আকুতি মিনতির জবাবে তিনি কিছুই বলছেন না। এমন একটা অনিশ্চয়তার মাঝেই শুরু হলো সম্মেলন 11ই জুলাই 1971-এ। অধিবেশনের আগে যখন এই সমস্ত ঘটনা ঘটছিল তখনই মে মাসের শেষের দিকে একদিন বয়রা সেক্টরের একটি অপারেশনে আমি প্রথমবারের মতো গুলিবিদ্ধ হই। ইনজুরিটা বিশেষ সিরিয়াস ছিল না। ডান হাতের মাঝের আঙুলটা ভেঙে গিয়েছিল গুলি লেগে। আল্লাহর অসীম কৃপায় প্রাণে বেঁচে যাই। ক্ষত নিয়ে আমার দায়িত্ব চালিয়ে যাচ্ছিলাম। হাতের ব্যান্ডেজ নিয়ে সেক্টরে সেক্টরে ঘুরে ফিরছি। ফলে ঠিকমতো ঔষধ এবং কেয়ার না নেয়ায় ক্ষতে একটা খারাপ ধরনের ইনফেকশন দেখা দেয়। ফলে হেডকোয়ার্টার্সের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমি রক্ষা করতে পারিনি। অবশ্য নূরের মাধ্যমে মাঝে মধ্যে খবরাখবর যতটুকু সম্ভব জানার চেষ্টা করেছি। সেক্টর থেকে যোগাযোগের ব্যবস্থাও ছিল খুব সীমিত। সম্মেলনের সব সেক্টর থেকে কমান্ডাররা এসেছিলেন। সম্মেলনের দিন সকালে নূর এসে বলল কর্নেল ওসমানী কনফারেন্স অ্যাটেন্ড করবেন না, কারণ প্রধানমন্ত্রী এবং মুজিবনগর সরকারের কাছ থেকে তার পক্ষে তিনি তার পদত্যাগের ব্যাপারে সন্তোষজনক কোনো জবাব পাননি। সেক্ষেত্রে তার পক্ষে সম্মেলনে উপস্থিত হওয়াটা হবে অসম্মানজনক। তাছাড়া সম্মেলনে সবাই তাকে পদত্যাগের কারণও জিজ্ঞাসা করতে পারেন। পদত্যাগের সঠিক কারণ এই মুহূর্তে সবাইকে জানানোটা সমীচীন মনে করছেন না কর্নেল ওসমানী। নূর এই খবরটা আমাকে জানিয়ে অনুরোধ করল সমস্ত ব্যাপারটা গোপন রাখতে। মুজিবনগর সরকারের প্রতিক্রিয়া দেখে কর্নেল ওসমানী তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন আভাস পেলাম। থিয়েটার রোডে কনফারেন্স শুরু হলো। সবাই উপস্থিত জনাব তাজউদ্দিন আহমেদ এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে হাজির হলেন। বাংলাদেশের মুক্তিবাহিনী সেনাপ্রধান হিসেবে ওসমানী অনুপস্থিত। তিনি জানিয়েছেন বিশেষ কারণবশত তার পক্ষে সম্মেলনে উপস্থিত হওয়া সম্ভব নয়, কিন্তু নিয়ম অনুযায়ী কর্নেল ওসমানীর উপস্থিতি সেখানে ছিল অপরিহার্য। কিন্তু সেখানে তিনি নেই দেখে সবার কাছে ব্যাপারটা খুব অস্বাভাবিক মনে হলো। যাই হোক, জনাব তাজউদ্দিন লম্বা চওড়া ভাষণ শুরু করলেন। তার ভাষণে তিনি সবাইকে জানালেন সেক্টর কমান্ডারদের অনাস্থাবশত কর্নেল ওসমানী পদত্যাগপত্র দাখিল করেছেন। উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর এই ঘোষণা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। কথাটা এতটাই আকস্মিক এবং অপ্রত্যাশিত ছিল যে কমান্ডারদের মধ্যে ভীষণ উত্তেজনা সৃষ্টি হলো। কর্নেল ওসমানীর উপর কমান্ডারদের আস্থা নেই এ কথা প্রধানমন্ত্রী কী করে জানলেন সে বিষয়ে অনেকেই প্রশ্ন উত্থাপন করলেন। প্রধানমন্ত্রী পরিষ্কার কোনো জবাব দিতে পারলেন না।
বাকবিতণ্ডার মাঝে অল্প সময়ের মধ্যেই তাকে কনফারেন্স হল ত্যাগ করে চলে যেতে হলো। সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন মুক্তিযোদ্ধা কমান্ডাররা। কর্নেল ওসমানী সবার কাছে, বিশেষ করে বাঙালি বীর যোদ্ধাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। তার উপর অনাস্থা এনেছেন কারা, সেই রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত কোনো কনফারেন্স হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হল প্রধানমন্ত্রীর অবর্তমানে। এই অবস্থার সুযোগ গ্রহণ করে আমি এবং নূর, মেজর জিয়া, মেজর খালেদ মোশাররফ এবং উইং কমান্ডার বাশারকে একান্তভাবে কর্নেল ওসমানীর পদত্যাগের আসল কারণ খুলে বললাম। আমরা এটাও তাদের বুঝিয়ে বললাম, কর্নেল ওসমানীর এ ধরনের স্ট্যান্ড এই অস্থায়ী সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষের নীল নকশা বাস্তবায়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। তাই তারা অতি কৌশলে কমান্ডার ইন চিফের পদ থেকে তাকে বাদ দেওয়ার পরিকল্পনা আটকে তার পদত্যাগের সুযোগ গ্রহণ করে। তাদের এই পরিকল্পনার পেছনে মুক্তিযুদ্ধের কয়েকজন কমান্ডারও পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছেন। এ প্রসঙ্গে আমরা তাদের দিল্লির অভিজ্ঞতা এবং বিএলএফ মুজিব বাহিনী গড়ে তোলার নীল নকশার কথাও খুলে বললাম। সবকিছু বিস্তারিত জানিয়ে তাদের অনুরোধ করলাম যে করেই হোক কর্নেল ওসমানীকে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে রাখতে হবে। তাকে সম্মুখে রাখতে না পারলে নীল নকশার মোকাবেলা করতে আমরা সবাই ব্যর্থ হব, আর তাতে জাতীয় স্বার্থ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সাথে তারা একমত হলেন। ঠিক হলো, উপস্থিত সবার তরফ থেকে তারা কর্নেল ওসমানীর সাথে দেখা করে তাকে তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে অনুরোধ জানাবেন। একই সাথে তাকে আশ্বাস দেওয়া হবে তিনি যাতে সসম্মানে তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে পারেন সে ব্যবস্থা গ্রহণ করার জন্য অস্থায়ী সরকারকে বাধ্য করা হবে সমগ্র মুক্তিযোদ্ধাদের তরফ থেকে। কর্নেল ওসমানীর সাথে গোপন বৈঠক হলো। আমরা যা বলেছিলাম তার পুনরাবৃত্তি তিনি করলেন তাদের কাছে। সবাই তার পদত্যাগ করার পেছনে যুক্তি পরিষ্কার বুঝতে পারলেন। সব বুঝে তারা তাকে অনুরোধ জানালেন জাতীয় স্বার্থ বিরোধী সব ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য তার নেতৃত্ব বিশেষভাবে প্রয়োজন। একমাত্র তিনি মুক্তিবাহিনীকে ঐক্যবদ্ধ রাখতে পারেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করা সম্ভব নয়। তাদের দেয়া অ্যাসিওরেন্সের পরিপ্রেক্ষিতে কর্নেল ওসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন বলে আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তার সাথে আলাপের পর আমরা গেলাম অস্থায়ী প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম এবং অস্থায়ী প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের কাছে। আমাদের দেখে দুজনেই বেশ কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। সকালের মিটিংয়ের অবস্থা বুঝে জনাব তাজউদ্দিন ইতিমধ্যেই শঙ্কিত হয়ে পড়েছিলেন। সরাসরিভাবে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলো, আপনি কোন যুক্তির ভিত্তিতে সকালে আপনার বক্তব্যে বললেন সেক্টর কমান্ডারদের অনাস্থার পরিপ্রেক্ষিতে কর্নেল ওসমানী পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন? জবাবে কিছুটা বিব্রত হয়ে তাজউদ্দিন সাহেব বললেন, তার কাছে খবর রয়েছে যে বেশ কিছু কমান্ডার জনাব ওসমানীর ওপর অনাস্থা পোষণ করেছেন। আমরা বললাম, মহামান্য প্রধানমন্ত্রী, আপনাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শুধুমাত্র কমান্ডারদের তরফ থেকেই নয়, সমগ্র মুক্তি ফৌজের তরফ থেকে আমাদের পূর্ণ আস্থাই রয়েছে যে কর্নেল ওসমানীর উপর। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তা নয়, তিনি আমাদের অতি শ্রদ্ধার পাত্রও বটে। তার পরিবর্তে অন্য কাউকে যদি কমান্ডার ইন চিফ বানাবার চিন্তাভাবনা করে থাকেন তবে বলতে বাধ্য হচ্ছি আমাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধার কাছে তিনি গ্রহণযোগ্য নাও হতে পারেন। প্রবাসী সরকারের হয়তোবা ক্ষমতা থাকতে পারে, সরকার ইচ্ছামতো একজন সর্বাধিনায়কও নিয়োগ করতে পারে, কিন্তু তার পরিণতি কী হবে সেটাও একটু ভেবে দেখবেন। মেজর জিয়াই প্রধানমন্ত্রীর কথার জবাব দিলেন। জনাব নজরুল ইসলাম এবং তাজউদ্দিন দুজনই মেজর জিয়ার কথা শুনে ভীষণভাবে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ ভেবে তাজউদ্দিন সাহেব বললেন, ওসমানী সাহেব স্বেচ্ছায় পদত্যাগপত্র দাখিল করেছেন। তিনি সেটা প্রত্যাহার করলে সরকার তার পুনর্নিয়োগ সম্পর্কে পুনর্বিবেচনা করে দেখতে পারে। আমরা বললাম, তিনি স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন ঠিক, কিন্তু সম্মেলনে আপনি যে কারণে তিনি পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন সেটা সত্য নয়। কী কারণে তিনি পদত্যাগপত্র সরকারকে স্বেচ্ছায় দিয়েছেন সেটা আমরা অবশ্যই শুনব তার কাছ থেকেই। আমাদের অনুরোধ, কাল সম্মেলনে আপনি বলবেন আপনার কাছে যে খবর এসেছিল কিছু কমান্ডারের অনাস্থার ব্যাপারে সেটা তদন্তে ভুল প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, আপনি আরও বলবেন উপস্থিত সব কমান্ডার এবং সমগ্র মুক্তি ফৌজের দাবি একমাত্র কর্নেল ওসমানীই থাকবেন কমান্ডার ইন চিফ হিসেবে, অন্য কেউ নয়। সেই পরিপ্রেক্ষিতে সবার তরফ থেকে আপনি স্বয়ং তাকে তার ইস্তফা প্রত্যাহার করে নেবার জন্য অনুরোধ জানাবেন এবং একমাত্র সেক্ষেত্রেই তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করবেন। কথার ধরন থেকে বুদ্ধিমান তাজউদ্দিন আহমেদ বুঝে নিলেন মুক্তিযুদ্ধের কমান্ডাররা ইতিমধ্যে অনেক কিছু জেনে গেছেন। পর্দার অন্তরালে পাশা খেলার চালগুলো সম্পর্কেও হয়তোবা অনেকেই অবগত হয়ে পড়েছেন। তাই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে না পড়ার জন্য মেজর জিয়ার অনুরোধ মেনে নিতে রাজি হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন। পুরো মিটিংয়ে নির্বাক হয়ে সাক্ষী হয়ে থাকলেন, নিশ্চুপ বসে থাকলেন অস্থায়ী রাষ্ট্রপতি জনাব নজরুল ইসলাম। মিটিংয়ের বিস্তারিত বিবরণ নূরের মাধ্যমে জানানো হলো কর্নেল ওসমানীকে। পরদিন কথামতো কাজ করলেন প্রধানমন্ত্রী। তার অনুরোধে কর্নেল ওসমানী তার পদত্যাগপত্র প্রত্যাহার করে সম্মেলনে নেতৃত্ব দেবার স্বীকৃতি জানালে করতালির মাধ্যমে উপস্থিত সবাই কর্নেল ওসমানীর সিদ্ধান্তকে আন্তরিকভাবে অভিনন্দন জানালেন। কর্নেল ওসমানীর নেতৃত্বে সম্মেলন শুরু হলো।
চাণক্য বুদ্ধির দুর্ভিসন্ধি নস্যাৎ করে কর্নেল ওসমানীকে কমান্ডার ইন চিফ পদে বহাল রাখতে পেরে আমরা তার উপযুক্ত মর্যাদা দিতে পেরেছিলাম বলে নিজেদের আত্মপ্রত্যয় অনেক বেড়ে গিয়েছিল। আমাদের এই বিজয় থেকে আওয়ামী লীগ এবং তাদের দোসররা পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে জানবাজ মুক্তিসেনারা অন্যায় এবং জাতীয় স্বার্থবিরোধী কোনো কিছুই মুখ বুজে সহ্য করবে না। এই সম্মেলনে যুদ্ধের বিভিন্ন দিক, বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যতে কর্মপন্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কর্নেল ওসমানীর মনোভাব আমাদের আগেই জানা ছিল, সে আলোকেই আলোচনা পরিচালিত হয়। ওই বৈঠকে লেফটেন্যান্ট কর্নেল এম.এ. রব, বাংলাদেশের মুক্তি ফৌজের চিফ অফ স্টাফ এবং গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন। এছাড়া গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হল বিভিন্ন সেক্টরের সীমানা নির্ধারণ, মুক্তিযুদ্ধের কৌশল পদ্ধতির সারসংক্ষেপ বর্ণনা, নির্ধারিত এলাকায় নির্দিষ্ট দায়িত্বে 5 অথবা 10 জনকে নিয়ে গঠিত ট্রেনিংপ্রাপ্ত গেরিলা দলগুলোকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো। গেরিলাদের শ্রেণীবিভক্তি। অ্যাকশন গ্রুপ। এই গ্রুপের সদস্যরা শত্রুর বিরুদ্ধে সরাসরি তবে গেরিলা হামলা চালাবে। তারা শতকরা 50 থেকে 100 ভাগ হাতিয়ার বহন করবে। গোয়েন্দা সেনা। এই গ্রুপের গেরিলারা হেডকোয়ার্টার্সের অধীনে প্রতিষ্ঠিত গোয়েন্দা বিভাগের নির্দেশে কার্যক্রম পরিচালনা করবে। এরা সাধারণত সম্মুখ সংঘর্ষে জড়িত হবে না। এদের মূল দায়িত্ব হবে খবরাখবর সংগ্রহ করা। এদের কাছে শতকরা 30 থেকে 50 ভাগের বেশি অস্ত্র থাকবে না। গেরিলা ঘাঁটি। প্রতিটি গেরিলা ঘাঁটি সেক্টর ট্রুপসদের দ্বারা রক্ষিত হবে। প্রতিটি ঘাঁটিতে গেরিলাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এবং ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। প্রত্যেক ঘাঁটিতে একটি করে মেডিকেল টিম থাকবে প্রয়োজনে গেরিলাদের চিকিৎসার জন্য। প্রত্যেক ঘাঁটিতে গেরিলাদের রাজনৈতিকভাবে সচেতন করে তোলার জন্য একজন রাজনৈতিক নেতাও থাকবেন। তার দায়িত্ব হবে বিভিন্ন কর্মপদ্ধতির মাধ্যমে পাকিস্তানিদের মানসিকভাবে দুর্বল করে দেয়া এবং একই সঙ্গে বাঙালিরা যেন মানসিক সাহস এবং শক্তি হারিয়ে না ফেলে সেদিকে লক্ষ্য রাখা। শত্রুর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ পরিচালনার উদ্দেশ্যে আরও বেশি সংখ্যক গেরিলা কিংবা নিয়মিত বাহিনী সৈনিকদের সংকুলনের জন্য প্রতিটি ঘাঁটিকে তৈরি রাখাও এদের দায়িত্ব ছিল। কিন্তু বাস্তবে পরবর্তীকালে এই রাজনৈতিক দায়িত্ব গ্রহণ করার জন্য মুজিবনগর সরকার থেকে কোনো প্রতিনিধি আসেনি। সেক্টর এবং সাবসেক্টর কমান্ডারদের নিজেদের উদ্যোগেই এই দায়িত্ব পালন করতে হয়েছিল। নিয়মিত বাহিনীর সদস্যদের অবিলম্বে ব্যাটালিয়ন ফোর্স এবং সেক্টর ট্রুপসের সংগঠিত করতে হবে। যুদ্ধ পরিকল্পনার পদ্ধতি ছিল নিম্নরূপ। প্রতিটি সুবিধাজনক স্থানে শত্রুর বিরুদ্ধে আঘাত হানার জন্য বিপুল সংখ্যক গেরিলাকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর বন্দোবস্ত করতে হবে। কোনো শিল্প প্রতিষ্ঠান চালু রাখতে দেয়া হবে না। বিদ্যুতের খুঁটি, সাবস্টেশন প্রভৃতি ধ্বংস করে বিদ্যুৎ সরবরাহ অচল করে দিতে হবে। কোনো কাঁচামাল কিংবা উৎপাদিত পণ্য রপ্তানি করতে দেয়া হবে না। এই সমস্ত জিনিস যে সমস্ত গুদামে থাকবে সেগুলো ধ্বংস করে দিতে হবে। শত্রুপক্ষের সেনা এবং সামরিক সরঞ্জাম, রসদপত্র আনা নেওয়ার জন্য ব্যবহারযোগ্য যানবাহন, রেলপথ, নৌযান, রাস্তা, পুল প্রভৃতি পরিকল্পিতভাবে ধ্বংস করতে হবে। রণকৌশলগত পরিকল্পনা এমনভাবে করতে হবে যাতে শত্রুরা ছত্রভঙ্গ হয়ে পড়তে বাধ্য হয়। শত্রুদের ছত্রভঙ্গ করার পর তাদের বিচ্ছিন্ন গ্রুপগুলোর উপর গেরিলারা মরণপণ আঘাত আনবে।